হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর 4th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে এবং তোমরা এসএকিউ প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন নিয়ে চিন্তিত আছো যে পরীক্ষায় 2 নম্বরের প্রশ্ন কি আসতে পারে। দেখো, আজকে ক্লাসটা সম্পূর্ণ তোমাদের জন্য। আজকে তোমাদের ইউনিট অনুযায়ী আমি টোটাল তোমাদের সিলেবাসের ওপর 50টা 2 নম্বরের প্রশ্ন উত্তর অর্থাৎ এসএকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এবং এখান থেকেই তোমরা 100% এসএকিউ প্রশ্ন উত্তর কমন পাবে। দেখে নাও তোমরা ইউনিট ওয়ান যেটা আছে আন্তর্জাতিক সম্পর্ক, এখান থেকে 2 নম্বরের কোন প্রশ্নগুলো তোমরা তৈরি করবে। প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও, বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো। অ্যান্সারটা বোঝো, আন্তর্জাতিক সম্পর্ক হলো এমন একটি শাস্ত্র যা বিভিন্ন সার্বভৌম রাষ্ট্রের মধ্যেকার সম্পর্ক, আন্তর্জাতিক সংগঠন, অরাষ্ট্রীয় কুশীলবল, অরাষ্ট্রীয় অ্যাক্টর বলবে তোমরা, অরাষ্ট্রীয় অ্যাক্টর বা কারক, অরাষ্ট্রীয় কারক এবং বিশ্ব রাজনীতির বিভিন্ন ঘটনা ও প্রক্রিয়া নিয়ে আলোচনা করে। দ্বিতীয় প্রশ্ন, আধুনিক আন্তর্জাতিক সম্পর্কের সূচনা কোন ঘটনার মধ্যে দিয়ে হয়েছিল। দেখো, 1648 সালে ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তির মাধ্যমে আধুনিক আন্তর্জাতিক সম্পর্কের সূচনা হয়েছিল। পলিটিক্স অ্যামং নেশন গ্রন্থটি কার লেখা। বিখ্যাত বাস্তববাদী তাত্ত্বিক হ্যান্স জে মর্গেনথাউয়ের লেখা। এটি 1948 সালে প্রকাশিত হয়। তারপর আন্তর্জাতিক সম্পর্কের প্রধান দুটি মৌলিক উপাদান বা বৈশিষ্ট্য। অ্যান্সার হচ্ছে, দেখো, সার্বভৌম রাষ্ট্র এবং জাতীয় স্বার্থ। এই দুটো হচ্ছে প্রধান মৌলিক উপাদান বা বৈশিষ্ট্য বলতে পারো, সার্বভৌম রাষ্ট্র এবং হচ্ছে জাতীয় স্বার্থ। আন্তর্জাতিক সম্পর্ক পাঠে উদারবাদ ও আদর্শবাদের মূল পার্থক্য কী। উদারবাদ এবং আদর্শবাদের মূল পার্থক্য, আর যেগুলো স্টার দেওয়া আছে এগুলো হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ। দেখো, আদর্শবাদ নৈতিকতা ও বিশ্ব সরকারের পরিকল্পনার উপর জোর দেয়, কিন্তু উদারবাদ আন্তর্জাতিক আইন ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাস্তবসম্মত শান্তির ওপরে জোর দেয়। পরের প্রশ্ন, রাষ্ট্র সম্পর্কে মার্ক্সবাদীদের মূল বক্তব্য কী। অ্যান্সার দেখো, মার্ক্সবাদীদের মতে রাষ্ট্র কোনো নিরপেক্ষ প্রতিষ্ঠান নয়, এটি হলো শ্রেণী শোষণের যন্ত্র এবং বুর্জোয়া শ্রেণীর স্বার্থ রক্ষার হাতিয়ার। তারপরে নয়া বাস্তববাদের একটি প্রধান বৈশিষ্ট্য লেখো। নয়া বাস্তববাদ মনে করে আন্তর্জাতিক রাজনীতির সংঘাতের জন্য মানুষের স্বভাব দায়ী নয়, বরং আন্তর্জাতিক কাঠামোর নৈরাজ্যিক প্রকৃতিই দায়ী। তোমাদের এখান থেকে আমি 7টা প্রশ্ন দিয়েছি এবং যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো আবার স্টার দিয়ে চিহ্নিত করে দিলাম প্রথম ইউনিট। এবার দ্বিতীয় ইউনিট 8 নম্বর প্রশ্ন থেকে শুরু হচ্ছে। এখানে আঞ্চলিক সংগঠন আছে, তোমরা জানো। সার্কের পুরো নাম, এটি কবে প্রতিষ্ঠিত হয়। একদম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, এটি 1948 সালে 8ই ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। তারপরে সার্ক প্রতিষ্ঠার মূল লক্ষ্য কী ছিল। সার্ক প্রতিষ্ঠার মূল লক্ষ্য দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধি করা এবং জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করা। তারপরে প্রশ্ন কি আছে, দেখো, সাপটা কি। সাপটা হচ্ছে, এর পুরো নাম হচ্ছে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া, হলো সার্কভুক্ত দেশগুলির মধ্যে শুল্ক কমিয়ে বাণিজ্য বৃদ্ধির জন্য 2004 সালে স্বাক্ষরিত একটি মুক্ত বাণিজ্য চুক্তি। তারপরে ইউরোপীয় ইউনিয়ন কোন চুক্তির মাধ্যমে গঠিত হয়। 1993 সালে 1 নভেম্বর ম্যাস্ট্রিক্ট চুক্তি বা 1 নভেম্বর ম্যাস্ট্রিক্ট চুক্তির কার্যকর হওয়ার মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয়। তারপরে প্রশ্ন আছে কি, ইউরোপীয় ইউনিয়নের দুটি মূল লক্ষ্য। 1 নম্বর হচ্ছে সদস্য দেশগুলির মধ্যে একক বাজার তৈরি করা এবং 2 হচ্ছে ইউরোপে শান্তি ও নিরাপত্তা বজায় রাখা। ব্রেক্সিট কি, এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে। ব্রেক্সিট কি। 2016 সালে গণভোটের রায় অনুযায়ী 2020 সালে যুক্তরাজ্য মানে এখানে ব্রিটেনও লিখতে পারো, ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাওয়ার ঘটনাকে ব্রেক্সিট বলা হয়। বিমস্টেকের একটি অবদান লেখো। এই প্রশ্নটা তোমাদের এক্সট্রা প্রশ্ন হিসেবে আমি রেখেছি, তবে একটু দেখে যাবে প্রশ্নটা। এটি দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সংযোগকারী সেতু হিসাবে কাজ করে বাণিজ্য পরিবহন ব্যবস্থার উন্নতি ঘটিয়েছে। সেতু হিসাবে কাজ করে কি, বাণিজ্য ও পরিবহন ব্যবস্থার উন্নতি ঘটিয়েছে। তারপরে কি, তারপরে আছে ইউনিট 4।
এবারে তোমরা বলতে পারো 3 নম্বর ইউনিট স্যার কোথায় গেল? দেখো 3 নম্বর ইউনিট অর্থাৎ যেটা বিশ্বায়নের চ্যাপ্টার আছে ওখান থেকে 2 নম্বরের প্রশ্ন তোমাদের আসবে না। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। এবার 4 নম্বর ইউনিট থেকে দেখো ভারতের রাষ্ট্রপতি কাদের দ্বারা নির্বাচিত হয়? অ্যান্সারটা বুঝবে। সংসদের উভয় কক্ষের মানে লোকসভা, রাজ্যসভা এবং রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচন মণ্ডলীর দ্বারা রাষ্ট্রপতি নির্বাচিত হন। তারপরে ভারতের রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতাগুলি কি কি? দেখো জরুরি অবস্থা, রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতাগুলি হচ্ছে জাতীয় জরুরি অবস্থা 352 নম্বর ধারা, রাষ্ট্রপতি শাসন হচ্ছে 356 নম্বর ধারা এবং হচ্ছে আর্থিক জরুরি অবস্থা 360 নম্বর ধারা। এটা এই রাষ্ট্রপতি শাসন এটা হচ্ছে মানে রাজ্যের শাসনতান্ত্রিক অচল অবস্থা সংক্রান্ত জরুরি অবস্থা, এটাও লিখতে পারো, রাজ্যের শাসনতান্ত্রিক অচল অবস্থা সংক্রান্ত জরুরি অবস্থা। ঠিক আছে, তারপরে প্রশ্ন আছে ভারতের উপরাষ্ট্রপতি বা রাজ্যসভার চেয়ারম্যান কিভাবে নির্বাচিত হন? সংসদের উভয় কক্ষের সদস্যদের দ্বারা একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে উপরাষ্ট্রপতি নির্বাচিত হন। ভারতের প্রধানমন্ত্রীকে একনায়ক বলা হয় কেন? সংসদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকলে প্রধানমন্ত্রী আইনসভা ও শাসন বিভাগ উভয়কেই নিয়ন্ত্রণ করে এবং ক্যাবিনেটের সিদ্ধান্ত এককভাবে নিতে পারেন বলে তাকে একনায়ক বলা হয়। তারপরে হচ্ছে মন্ত্রিসভার যৌথ দায়িত্বশীলতা, এই প্রশ্নটাও তোমরা প্রশ্নপত্রে পাবে। মন্ত্রিসভার যৌথ দায়িত্বশীলতা বলতে কি বোঝো? সংবিধানের 75-এর 3 ধারা অনুযায়ী লোকসভার কাছে মন্ত্রিসভা যৌথভাবে দায়বদ্ধ থাকে। একজনের বিরুদ্ধে অনাস্থা পাস হলে পুরো মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। তারপর অনাস্থা প্রস্তাব কি? বিরোধী দল সরকারের সংখ্যাগরিষ্ঠতা নেই মনে করলে লোকসভায় যে প্রস্তাব আনা হয় তাকেই অনাস্থা প্রস্তাব বলে। এটি পাস হলে সরকারকে পদত্যাগ করতে হয়। তারপর জিরো আওয়ার কি? দেখো পার্লামেন্টের প্রশ্নোত্তর পর্বের ঠিক পরে অর্থাৎ দুপুর 12টা থেকে 1টা স্পিকারের পূর্ব অনুমতি ছাড়াই সদস্যরা যে সময় জরুরি জনস্বার্থমূলক বিষয় উত্থাপন করে তাকে জিরো আওয়ার বলে। স্পিকারের পদটি কেন গুরুত্বপূর্ণ? পরের প্রশ্ন, স্পিকারের পদ। স্পিকার লোকসভায় সভাপতিত্ব করেন, সবার শৃঙ্খলা রক্ষা করেন এবং কোনো বিল অর্থ বিল কিনা তা নিয়ে তার সিদ্ধান্তই চূড়ান্ত, সেই কারণে হচ্ছে স্পিকারের পদ গুরুত্বপূর্ণ। অর্থ বিল পাসের ক্ষেত্রে রাজ্যসভার ক্ষমতা কতটুকু? অর্থ বিল পাসের ক্ষেত্রে অ্যান্সারটা দেখো, রাজ্যসভা অর্থ বিল মাত্র 14 দিন আটকে রাখতে পারে। 14 দিনের মধ্যে ফেরত না দিলে বিলটি পাস হয়েছে বলে ধরে নেওয়া হয়। আমলাতন্ত্রের 2টি বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর হচ্ছে স্থায়িত্ব, 2 নম্বর হচ্ছে পদসোপান নীতি। পদসোপান নীতিকে ইংরাজিতে হায়ারকি বলা হয়। ঠিক আছে, হায়ারকি। তারপরে সুপ্রিম কোর্টকে সংবিধানের রক্ষাকর্তা বলা হয় কেন? সুপ্রিম কোর্ট সংবিধান বিরোধী যে কোনো আইন বাতিল করতে পারে এবং নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করে। বিচার বিভাগের সমীক্ষা বলতে কি বোঝো? বিচার বিভাগীয় সমীক্ষা অর্থাৎ জুডিশিয়াল রিভিউ। আইনসভা বা শাসন বিভাগের কোনো কাজ সংবিধান বিরোধী হলে আদালত তা বাতিল করে দিতে পারে। আদালতের এই ক্ষমতাকে বিচার বিভাগীয় সমীক্ষা বলে। জনস্বার্থ মামলা কি? জনস্বার্থ মামলা নিজের স্বার্থে নয় বরং সমাজের দরিদ্র অবহেলিত মানুষের অধিকার রক্ষার জন্য আদালতে যে মামলা করা হয় তাকে জনস্বার্থ মামলা বলা হয়। লোক আদালতের উদ্দেশ্য কি? বিনা খরচে দ্রুত ন্যায় বিচার প্রদান করা এবং পারস্পরিক আপোষ মীমাংসার মাধ্যমে মামলার নিষ্পত্তি করা। বন্দি প্রত্যক্ষীকরণ কি? দেখো বেআইনিভাবে আটক ব্যক্তিকে সশরীরে আদালতে হাজির করার জন্য আদালত যে নির্দেশ দেয়। তারপরে হচ্ছে ভারতীয় বিচার ব্যবস্থার প্রকৃতি কেমন? অখণ্ড পিরামিডাকার বিচার ব্যবস্থা যার শীর্ষে সুপ্রিম কোর্ট আছে। তারপরে 5 নম্বর ইউনিট, তোমাদের 5 নম্বর ইউনিট নাগরিক সমাজ আন্দোলন। এখান থেকে যে প্রশ্নগুলো করবে দেখো, নাগরিক সমাজ বা সুশীল সমাজ বলতে কি বোঝো? রাষ্ট্র ও পরিবারের মধ্যবর্তী স্বেচ্ছাসেবী সংগঠন যা সরকারের নিয়ন্ত্রণের বাইরে থেকে জনস্বার্থ রক্ষায় কাজ করে। নাগরিক সমাজের ধারণাটি কে সর্বপ্রথম ব্যাখ্যা করেন? হেগেল তার ফিলোসফি অফ রাইটস গ্রন্থে। চিপকো আন্দোলন কবে কোথায় শুরু হয়েছিল?
1973 সালে বর্তমানে উত্তরাখণ্ডের চামোলি জেলার রেনি গ্রামে। পরের প্রশ্ন, চিপকো আন্দোলনের মূল বৈশিষ্ট্য কী ছিল? এটি ছিল একটি অহিংস আন্দোলন যেখানে মহিলারা গাছকে ঠিকাদারদের হাত থেকে বাঁচাতে জড়িয়ে ধরত। তারপরে কি, নর্মদা বাঁচাও আন্দোলনের মূল নেতৃত্ব কে দিয়েছিল? মেধা পাটেকর দিয়েছিল। নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান কারণ কি ছিল? সর্দার সরোবর বাঁধ নির্মাণের ফলে আদিবাসীদের বাস্তুচ্যুত হওয়া এবং পরিবেশের ক্ষতির বিরোধিতা করা। ভারতের কয়েকটি পরিবেশ আন্দোলনের নাম লেখো। ভারতের কয়েকটি পরিবেশ আন্দোলন হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলন, চিপকো আন্দোলন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন, আপ্পিকো আন্দোলন, এগুলো। আর এগুলোকেই হচ্ছে ওই নয়া সামাজিক আন্দোলনও বলা হয় বা নতুন সামাজিক আন্দোলন। তারপর হচ্ছে শেষ যে অধ্যায়, এখান থেকে দেখো কি করবে। সংবিধান সংশোধনের 368 নম্বর ধারায় কটি পদ্ধতির কথা বলা হয়েছে? 3টি পদ্ধতির কথা বলা হয়েছে। 1 নম্বর হচ্ছে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা, 2 নম্বর হচ্ছে সংসদের বিশেষ সংখ্যাগরিষ্ঠতা, 3 নম্বর সংসদের বিশেষ সংখ্যাগরিষ্ঠতা ও অর্ধেক রাজ্য বিধানসভার সমর্থন। পরের প্রশ্ন, 42তম সংবিধান সংশোধনে কেন স্মরণীয়? একে ক্ষুদ্র সংবিধান বলা হয়। এর মাধ্যমে প্রস্তাবনায় সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও সংহতি শব্দগুলি যুক্ত হয়। 44তম সংবিধান সংশোধন কেন গুরুত্বপূর্ণ? এই সংশোধন সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে সাধারণ আইনগত অধিকারে পরিণত করা হয়। 73তম সংবিধান সংশোধনের প্রধান বৈশিষ্ট্য কি? পঞ্চায়েত ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয় এবং 30 স্তর পঞ্চায়েত গঠন বাধ্যতামূলক করা হয়। পঞ্চায়েত ব্যবস্থায় নারীদের জন্য কত আসন সংরক্ষিত আছে? মোট আসনের 1/3। বর্তমানে কোনো রাজ্যে 50% আসন সংরক্ষণ আছে। পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় 3টি স্তর কি কি? পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় হচ্ছে গ্রাম পঞ্চায়েত, এটা নিম্ন, পঞ্চায়েত সমিতি মধ্য, জেলা পরিষদ হচ্ছে উচ্চ। তারপরে গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস দেখো, রাজ্য ও কেন্দ্র অনুদান এবং স্থায়ী কর বা ফি ও জরিমানা। আর পরের প্রশ্ন হচ্ছে গ্রাম সংসদ কি? গ্রাম পঞ্চায়েতের প্রতিটি নির্বাচনী কেন্দ্রের সমস্ত ভোটারদের নিয়ে গঠিত সভা। পঞ্চায়েত সমিতির প্রধান কাজ কি? ব্লকের অন্তর্গত গ্রাম পঞ্চায়েতগুলির কাজের তদারকি ও সমন্বয় সাধন করা। 74তম সংবিধান সংশোধনীতে কি বলা হয়েছে? শহরাঞ্চলের স্বায়ত্তশাসনের জন্য নগর পঞ্চায়েত, পৌরসভা ও কর্পোরেশন গঠনের কথা বলা হয়েছে। তারপর কলকাতা কর্পোরেশনের প্রশাসনিক প্রধান কে? অ্যান্সার হচ্ছে মেয়র। স্বপরিষদ মেয়র কিভাবে গঠিত হয়? মেয়র, ডেপুটি মেয়র, অনধিক 10 জন নির্বাচিত কাউন্সিলরকে নিয়ে গঠিত হয়। শেষ প্রশ্ন, বড় কমিটি কি? মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীনে ভৌগোলিকভাবে সংলগ্ন কয়েকটি ওয়ার্ড নিয়ে গঠিত প্রশাসনিক কমিটিকে বড় কমিটি বলা হয়।